হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার শাখাওয়াত, বুয়েট ইলেকট্রিক্যাল 07 ব্যাচ এবং সানরাইজ কোচিংয়ের প্রথম কেমিস্ট্রি ফ্রি ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। প্রথমে তোমাদের স্বাক্ষর ভাই ক্লাস নিয়ে গেছেন, এখন হচ্ছে আমি ক্লাস নেব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি অ্যাকচুয়ালি প্রথমে তোমাদেরকে কতগুলো বাস্তবতার সম্বন্ধে বলতে চাই। প্রথমে আমার পরিচয় তো তোমার শুনলাই, তো এছাড়াও তোমাদেরকে আমার সেকেন্ড একটা পরিচয়, সেটা হচ্ছে কি আমি দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটা কোচিংয়ের সিনিয়র কেমিস্ট্রি টিচার হিসেবে ছিলাম। আমি খুলনা সানরাইজ থেকে চান্স পেয়েছি এবং বর্তমানে আমি এখন খুলনাতেই চলে আসছি পারিবারিক কারণে এবং খুলনাতেই আছি এবং খুলনা সানরাইজে ব্যাক করছি তোমাদেরকে পড়ানোর জন্য। ঠিক আছে, ওকে, তো চলো শুরু করি। প্রথম কথা হচ্ছে পরিমাণগত রসায়নে মনে রেখো যে আগে বলে রাখি যে অ্যাকচুয়ালি আমরা যখন অ্যানালাইসিস করছি, অ্যাকচুয়ালি দেখো আমরা 17 বছর ধরে কোশ্চেন অ্যানালাইসিস করি। তো দেখো আমরা যখন অ্যানালাইসিস করছি তখন আমরা যে ডাটাটা পাইছি সেটা হচ্ছে অনলি তোমাদের শর্ট সিলেবাসের বা লং সিলেবাস যাই বলো না কেন, অনলি 5% টপিক্স থেকে 95% কোশ্চেন আসে। ইটস এ গেম চেঞ্জিং ব্যাপার। মাত্র 5% টপিক্স থেকে 95 আসে। ঠিক আছে, এখন আমি যদি বলি যে ভাইয়া বুয়েটে চান্স পাওয়ার জন্য তোমার কত দরকার, বুয়েটে তুমি যদি 1 থেকে 10-এর মধ্যে চান্স পাইতে চাও, 1 থেকে 10-এর মধ্যে, তাহলে 95% দরকার নাই তোমার। ভাইয়া তুমি 80% কারেক্ট করে আসতে পারলে তুমি বুয়েটে ইনশাল্লাহ 1 থেকে 10-এর মধ্যে চান্স পেয়ে আসো। বুয়েট কিংবা এটা শুধুমাত্র যে এর জন্য তা না, বুয়েটের জন্য তা না, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য একই কথা। অনলি 5% 95% কোশ্চেন আসে। কি বুঝতে পারছেন? আর বাকি 95% টপিকস বাদ। এই জিনিসটা আপনাকে বাদ দেওয়া শিখতে হবে। কেন আমি একটু পরে বোঝাচ্ছি। দেখো এবার আমি বলি 70% অ্যান্সার তুমি কারেক্ট করতে পারো তাহলে 10 থেকে 100-এর মধ্যে চান্স পেয়ে আসো ইনশাআল্লাহ। 60% অ্যান্সার করতে পারলে তুমি বুয়েটে চান্স পেয়ে আসো ইনশাআল্লাহ। 55% কারেক্ট অ্যান্সার করতে পারলে তুমি অলরেডি বুয়েটে ওয়েটিংয়ে আসো, কিংবা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে একই কথা। 80% তুমি কারেক্ট করতে আসো বলে 1 থেকে 10-এর মধ্যে প্লেস করে আসো অন্যান্য ভার্সিটি, কুয়েট, রুয়েট, চুয়েট যেখানেই বলো না কেন। ঠিক আছে ভাই, সব ক্ষেত্রে ওই 5% টপিক্স থেকে আসে। তা এখন আমাকে বলো ভাইয়া আমার 95% টপিক্সের দরকার আছে? আমার 95% টপিক্স তো কমন এখান থেকে বাড়তেছে, 95% টপিক্সে কমন তো এখান থেকে বাড়তেছে, তাই না? তাহলে বলো 80% কারেক্ট করতে পারবা না 5% টপিক্স পড়ালে? কি পারবো তো? কথা বুঝতে পারছো? এখন তোমাদের শত্রু কি? তোমাদের শত্রু হচ্ছে টাইম। বলো সবাই, শত্রু কি? টাইম। এক্স্যাক্টলি, ভেরি গুড। এখন তুমি অঙ্ক করা শিখছো 10 মিনিট, 8 মিনিট, 7 মিনিটে। এখন তুমি আমাকে বলো 95% টপিক্সের অঙ্ক করাইলে বাংলাদেশের যে ভার্সিটিতে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পেতে চাও না কেন, 5% টপিক্সের উপরে এমফাসাইজ করলে কিন্তু তুমি চান্স পাবে। এবার খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি যাদের তাদের ক্ষেত্রে আমাদেরকে এত বেশি প্রিফারেন্স দেওয়া হয়, বুঝতে পারছো? তার উত্তরটা দেখো, খেয়াল করো। 17 বছর লাগছে এই 5% টপিক্স বের করতে। 17 বছর কোশ্চেন অ্যানালাইসিস করে 5% টপিক্স বের করতে পারছি আমরা, বুঝছো? এখন দেখো ইনএক্সপিরিয়েন্স টিচার তোমাকে কী করাবে? সবই পড়াবে, ডিটেল সব পড়াবে। ফলে যে টপিকসগুলো আজকে আমরা দেখবো, আসলে যে টপিকসগুলো থেকে কোশ্চেন তোমাদের কাছে চোখে দেখানো হবে। তো খেয়াল করো, ইনএক্সপিরিয়েন্স টিচার করবে অ্যাকচুয়ালি, তারা অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হলো যে এই যে 5% টপিক্স, এই 5% টপিক্সের বদলে তোমাদেরকে 100% টপিক্সের উপরেই কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নেওয়া হবে। ফলাফল কী হবে দেখো, যে টপিক্সের উপরে, যেমন ধরো জারণ বিজারণ, অ্যাসিড বিজারণ, মোল উপরে একেবারে ধরা বাঁধা কোশ্চেন নিশ্চিত পরীক্ষা আসবেই। ঠিক আছে, ওর উপরে তুমি কয়টা অঙ্ক করতে পারবা? কারণ তুমি তো সব অঙ্ক করতেছো, তাই না? কথা বুঝতে পারছো? হায়েস্ট 3টা কি 4টা, এর বেশি করা। এবং এটাই খুলনা শহরের সবচেয়ে বড় রিজন যে আজকাল খুলনা শহরে মাত্র বুয়েটে যেখানে 100 জন চান্স পাওয়ার কথা ছিল, সেখানে চান্স পাইছে কয়জন? 30 জন। সেখানে 2007 সালে, এখান থেকে 17 বছর আগে যেবার আমরা চান্স পাইছি, সেবার চান্স পাইছে 38 জন। সিম্পল। কুয়েটে আমাদের সময় চান্স পাইছিল প্রায় 250-র উপরে, এবার চান্স পাইছে কয়জন? কুয়েটের ডাটাবেস দেখো, ডাটাবেস ওপেন করছে, 40 জন চান্স পাইছে। কারণ কি? সিম্পল, কারণ ব্যাপার হচ্ছে এটা না যে খুলনা শহর আধুনিক হয় নাই। খুলনা শহর আধুনিক, অন্যদিকে চিটাগাং অনেক আধুনিক হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার দিকে, বুঝতে পারছো? ঢাকার তো কোনো তুলনায় নাই এই বিষয়ে, বুঝতে পারছো? ক্লিয়ার? সুতরাং আমরা এখানে দেখো, এবার খুব ভালো করে খেয়াল করো, যখন আমরা বলবো যে হ্যাঁ এই 5% তোমাকে অঙ্ক করাবো, তো আমি এখানে তোমাকে 20টা অঙ্ক করাবো, তুমি নিজে চিন্তা করে দেখো তো, প্রথম 1টা 2টা 3টা অঙ্ক করবা তুমি কয় মিনিটে বলো তো? তোমার 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট লাগতেই পারে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যাই নাই প্রথম 2টা 3টা অঙ্ক করতে। বাট
তখন 15 নাম্বার অঙ্ক তুমি করবা, তখন তুমি কি করবা? 2 মিনিটের মধ্যে করতে পারবা না? যখন 17 নাম্বার কি 18 নাম্বার অঙ্ক করাবো, তখন তুমি বলো ভাইয়া আমি ক্যালকুলেটারে করে ফেলছি, আর লাগবে না। ব্যাস, কনফিডেন্স চলে আসছে। ওই অঙ্ক পরীক্ষা অ্যাডমিশন টেস্টে যখন তুমি দেখবা, সাথে সাথে তুমি কি অ্যান্সার করতে পারবা না? কথা বুঝতে পারছো? সেকেন্ড প্রবলেম যে এটা তোমাদের ফেস করো, সেটা হচ্ছে কি তোমরা ভুলে যাও। ভাইয়া ভুলে যাওয়ার ব্যাপারটা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করি। দেখো ভাইয়া, আমরা সিনিয়র টিচাররা আমরা জানি যে আমার স্টুডেন্ট কতদিন পরে এক্স্যাক্টলি একটা টপিক ভুলে যাওয়া তোমার দোষ না। অ্যাডমিশন টেস্টের ফিল্ডে তোমরা একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের 3টা সব কিছুর একেবারে বলতে পারো অ্যাডভান্স লেভেল শিখতেছো, বুঝতে পারছো না? ঠিক আছে, তো তুমি তো ভুলে যাবা, কি সবাই বলো কি ঠিক কি না? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ ওকে, ভুলে যাও স্বাভাবিক। এখন তোমার ভুলে যাওয়াটাই, তোমাকে মনে রাখানোর দায়িত্ব হচ্ছে টিচারের। একজন টিচারের জানা উচিত যে আমার বাচ্চা এই টপিকটা ভুলবে, তার আগে ওই টিচারকে মনে করে দিতে হয়। এবং এক্স্যাক্টলি আমাদেরকে এত বেশি প্রিফারেন্স দেওয়া হয়। তো চলো এবার আমরা শুরু করি আজকের ক্লাস। ওকে, শুরু করবো হচ্ছে আমরা মূল সংখ্যা দিয়ে। দেখো, শুরু করবো আমরা মূল সংখ্যা দিয়ে। নিঃসন্দেহে তোমাদের কাছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আচ্ছা। তো দেখো, মূল সংখ্যা দিয়ে বলো তো আমার সাথে, সবাই বলো তো মূল সংখ্যা সমান, সবাই বলো তো সংখ্যার সূত্র থাকলে কী হবে? x/n এ। সবাই বলো কী হবে? x/n, অর্থাৎ কি সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। সবাই বলো সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। আর ভর থাকলে কী হবে? w/m, অর্থাৎ কি w/m, অর্থাৎ ভর বাই আণবিক ভর। আর এসটিপিতে আয়তন দেওয়া থাকলে কি করবো বলো? vstp বাই 22.414। কত? 22.414। ক্লিয়ার? আচ্ছা বলো, এসিটিপিতে আয়তন দেওয়া থাকলে কি করবো? ভি কত হবে? 24.9। ক্লিয়ার? আচ্ছা, 24.789। এখানে একটু মিস্টেক আছে, 24.789। ঠিক আছে ভাইয়া, বলো এসটিপিতে কত ডিগ্রি সেলসিয়াস ছিল? 0 ডিগ্রি। আর এসিটিপিতে কত ছিল? 25 ডিগ্রি, তাই না? এই দুইটা কন্ডিশন, দুইটার ক্ষেত্রে চাপ কত ছিল? 1 atm। কত ছিল চাপ? 1 atm। ক্লিয়ার? তো এই দুইটা কন্ডিশন বাদে সব কিছুর ক্ষেত্রে আমরা শিখে আসছি না পিভি ইকুয়ালস টু nRT, শিখছি কি না বলো? সেখান থেকে আমরা কি বলতে পারি? n ইকুয়ালস টু কি বলতে পারি বলো? পিভি বাই আরটি। সবাই বলো কি বলতে পারি? পিভি বাই আরটি। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ বলো। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড, আচ্ছা এবার দেখো পিভি বাই আরটি, n ইকুয়ালস টু কি হবে? পিভি বাই আরটি। সবাই বলো n ইকুয়ালস টু কি হবে? পিভি বাই আরটি। আবার আমরা শিখছি কি মোলারিটির সমান আমরা কি জানি? মোলারিটির সংজ্ঞা কি বলো তো? 1 লিটারে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা অবশ্যই স্থির তাপমাত্রায়। তার মানে কি n ডিভাইড বাই কি VL, লিটার একক আয়তন, তাই না? কোনাকুনি গুণ করে দাও তো, তাহলে n ইকুয়ালস টু কি হয়? S ইন্টু VL না? বলো সবাই কি হয়? S ইন্টু VL। ক্লিয়ার সবার কাছে? বুঝছি সবাই? ওকে, তাহলে মোল সংখ্যার সূত্র সবার কাছে মনে হয় ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা পরবর্তী অঙ্কটা করা শুরু করব। দ্রুত সবাই পরবর্তী অঙ্কটা করা শুরু করো। সেটা হচ্ছে, আমি তোমাদেরকে দিলাম কোশ্চেনটা, এখানে দেওয়া নাই, কোশ্চেনটা আমি দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। নিচের ডাটাগুলো সবগুলো বের করে দাও। তুমি প্রথমে বলো তো কত মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? তোমরা মুখোমুখি করে, আমরা সবাই মুখোমুখি করব। বলো। ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শাবাশ। বলো ভাইয়া কি দেওয়া আছে? ভর দেওয়া আছে না? বলো কোন সূত্র? সবাই বলো কোন সূত্র? W/m। তাহলে মোল সংখ্যা n ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা? W/m মানে কত? 11 বাই কত? 44 ইকুয়ালস টু কত? 0.25t এত মোল। পাইছি তো? মোল সংখ্যা পাইছি। আচ্ছা এবার বলো ভাইয়া কয়টি অণু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? বলো সবাই কয়টি অণু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে? কি করব সবাই বলো, আগে বলো তো। মোল সংখ্যা হচ্ছে n, এই nটা আবার ইউজ করবো কি x/n না? তাই তো? তাহলে বলো তোমরা সবাই x ইকুয়ালস টু কত হবে? অনুসংখ্যা কত হবে? 0.25 ইন্টু কি হবে? অ্যাভোগাড্রোর সংখ্যা ইকুয়ালস টু বের করে দাও তো কত হয়? সবাই দ্রুত বের করে দাও। 1.50 টু 1.50 কত? 1.505 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এত টি। কি ঠিক তো? বুঝতে পারছি? আচ্ছা এইবার খুব ভালো করে খেয়াল করো, পরের অংশে যাই। খুবই ইম্পর্টেন্ট এবং এটা বুয়েটে কয়েকবার করে আসছে। কতটি ইলেকট্রন পাওয়া যায় বলো তো
কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি যদি হিসাব করে বলি, দেখো তো কার্বন ডাইঅক্সাইডকে আমি লিখলাম, কার্বন ডাইঅক্সাইড বলো কার্বনের পারমাণবিক সংখ্যা কত সবাই বলো তো, কত? 6, এক্স্যাক্টলি। প্রোটন ভেরি গুড, ইলেকট্রন আছে কয়টা? 6টা। হিসাব করে দেখো নিউট্রনও কিন্তু আছে 6টা, নিউট্রন আছে 6টা। এবার বলো তো অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত বলো? 8। তাহলে প্রোটন আছে কয়টা? 8টা। ইলেকট্রন আছে কয়টা? এবার দেখো কয়টা আছে? 2টা আছে না? তাহলে প্রোটন আছে 8 দুগুণে কত? 16। কি বুঝছি? 8 দুগুণে 16টা। তাহলে ইলেকট্রনও কয়টা আছে? 16টা। কি বুঝছি তো? ঠিক আছে, ইলেকট্রন আছে 16টা, নিউট্রন আছে 16টা। ক্লিয়ার না? তা টোটাল কত হচ্ছে? 22। তাহলে ইলেকট্রন সংখ্যা যদি আমার বের করতে হয়, এই যে কয়টি ইলেকট্রন পাওয়া যাবে ইকুয়াল টু কত হবে বলো তো? এই যে অণুর সংখ্যা বের করলাম 1.505 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 23 ইন্টু কত করবো সবাই বলো তো? ইন্টু কত করবো? ইন্টু 22। এবার খেয়াল করো কোশ্চেন কিভাবে ঘুরে আসে। সবাই খুব ভালো করে খেয়াল করো যে কোশ্চেন কিভাবে আমাদের ঘুরায় আসে। ভাইয়া শুধুমাত্র যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে বলবে তা কিন্তু না, অ্যাকচুয়ালি এবার ব্যাপারটা করবে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা তোমাকে বের করতে বলবে। ঠিক আছে, সবাই খাতায় করতেছো তো? পারতেছো? ওকে, এবার খেয়াল করো তো ভাইয়া, কার্বন ডাইঅক্সাইড 2- বলো তো ইলেকট্রন সংখ্যা কত এখন? ভালো করে খেয়াল করো, ইলেকট্রন আগে ছিল কয়টা? 22টা। এখন কয়টা? 24। 2টার অ্যাড হয়েছে না? কত? 24। তাহলে বলো এই পরমাণুর সংখ্যাকে কত দিয়ে গুণ করবো বলো? এই যে পরমাণুর সংখ্যা আমার, তাই না? কত দিয়ে গুণ করবো? ভেরি গুড, 24 দিয়ে গুণ করবো। এবার কার্বন ডাইঅক্সাইড 3+, কার্বন ডাইঅক্সাইড 3+, বলো 3+ থাকলে এবার তোমরাই বলো আমাকে 3+ থাকলে কি করবো? কত আছে? 22টা। কয়টা আছে? 22টা। এবার কি 3টা বাড়বে না কমবে? 3টা কমবে। তাহলে বলো এবার কত হবে? কত হবে? 19টা ইলেকট্রন, তাই তো? তাহলে আমি এখানে কত দিয়ে গুণ করবো বলো? 19 দিয়ে গুণ করবো, তাই না? কি বুঝতে পারছি? এবার লাস্ট অঙ্কটা করি আমরা। ধরো এসটিপি আর এসটিপি তো তোমরা এমনিতেই পারবে, ঠিক আছে না? ওকে, চলে যাই এবার লাস্ট অঙ্কে। ওই কার্বন ডাইঅক্সাইডকে যদি 1 লিটার পানিতে দ্রবীভূত করে প্রাপ্ত কার্বনিক অ্যাসিড, তাই না? কার্বনিক অ্যাসিড তো আমরা জানি সবাই কোকা কোলার বোতলে থাকে, ঠিক আছে, পেপসি কোলার সমস্ত কোল্ড ড্রিঙ্কসের বোতলে থাকে। তো দেখো বিক্রিয়াটা হচ্ছে এরকম, H2O + CO2 = H2CO3। তো খেয়াল করে দেখো তো কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা আর কার্বনিক অ্যাসিডের মোল সংখ্যা সমান না? কি সমান তো? এবার দেখো তো এটা কি দ্রবণ না? এটা কি দ্রবণের সূত্র না? মোলারিটির সূত্র না? তো বলো তো মোলারিটির সূত্র কি? N = কি হবে সবাই বলো? সবাই বলো S * কি হবে? VL। এবার দেখো অঙ্কটা পড়ো তো, N এর ভ্যালু কত বলো সবাই? N এর ভ্যালু কত? 0.25। সবাই বলো N এর ভ্যালু কত? 0.25 = S * VL কত বলো? VL কত? কয় লিটার দ্রবণ নিচ্ছি আমি? 1 লিটার। আবার দেখো তো কত লিটার? 1 লিটার, ঠিক না? তাহলে কত হবে? S * 1। তাহলে S = কত দাঁড়ায়? 0.25। এত M মোলার, এত মোলার, ঠিক আছে? পারছি সবাই? ভেরি গুড। তাহলে বুয়েটের কতগুলো অঙ্ক আমরা করে ফেলি এখন। সবাই রেডি তো? রেডি তো? ওকে, দেখো এবার তোমরা বুঝতে পারবা যে ওই যে 5% টপিক্সের কথা বলছি না, বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি 5% টপিক্সের অ্যাকচুয়ালি মর্তবা কোথায়। বলে রাখি আগে থেকে, সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে আগে থেকে বলে রাখি, নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হবে সবগুলোর ক্ষেত্রে এবং প্রোটন সংখ্যা কী হবে? অলওয়েজ সেম হবে। কথা বুঝতে পারছো? কথা বুঝছো? নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা কী হবে? সেম হবে। এগুলো তো এমসিকিউতে আসবে, কাজেই খেয়াল করো। এবার তোমাদের এমসিকিউর জন্য টাইম কিন্তু আমি কিন্তু বেঁধে দিচ্ছি, খুবই শর্ট টাইম বেঁধে দিচ্ছি, কারণ আজকে অ্যাকচুয়ালি আমরা দেখো এটা কত সালে আসছে? বুয়েট 18-19, ঠিক আছে? চলো শুরু করি আমরা। একটি পেন্সিল দিয়ে বুয়েট লিখতে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি লিখতে কত মিলিগ্রাম? 0.55 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন হয়। গ্রাফাইট মানে কি বলো সবাই? সবাই বলো কি? কার্বন। তার মানে কার্বনে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। কি চাইছে বলো? ওই লেখার কার্বন পরমাণুর সংখ্যা বের করো। কি বের করছে? সংখ্যা। দ্রুত শুরু করে দাও সবাই, দ্রুত করো। বলো সবাই, আগে বলো N = কি? সবার আগে কি বের করবো সবাই বলো? সবার আগে আমরা কি বের করবো? কি শিখছি? কি বের করবো? মোল সংখ্যা। উত্তর দাও সবাই, সবার আগে কি বের করবো? মোল সংখ্যা। তাহলে এখানে কি হবে? W/M। তাহলে বলো গ্রাফাইট কত? 0.55 মিলিগ্রাম না? তাহলে 0.55 এবার কিসে যেতে হবে? গ্রামে যেতে হবে না? কত দিতে হবে? × 10⁻³ ডিভাইড বাই কত? কার্বনের আণবিক ভর কত? 12 না? হয়ে গেল মোল সংখ্যা। কি বুঝতে পারছি? তো সেখান থেকে বলো অণুর সংখ্যা কত হবে? = কি? X ডিভাইড বাই কি হবে? Na। ক্লিয়ার না? করে ফেলো সবাই, বলো Na কত হয়?
এক্স কত হয়? এক্স ইকুয়াল টু আসছে 2.76 ইন্টু 10⁻19 এত টি। কি উত্তর মিলছে? এক্স্যাক্টলি উত্তর এটাই। বলো 30 সেকেন্ডের মধ্যে পারছি? এক্স্যাক্টলি, এত সহজ। দেখো খেয়াল করো এবার এই অঙ্কটাতে আমরা কিছু অঙ্ক স্কিপ করবো আসলে আজকে, ঠিক আছে? কিছু কারণ আমি চাচ্ছি আসলে অনেক ডিটেইলে দেখাইতে। দেখো এবার এই পরের অঙ্কটা করে ফেলো দ্রুত, 30 সেকেন্ড টাইম, সবার ক্ষেত্রে 30 সেকেন্ড টাইম। মিথেনে মোট পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। মোট পরমাণুর সংখ্যাকে মূল সংখ্যা বের করো, ঠিক আছে? দেখো তো আমি করি। n ইকুয়ালস টু কি হবে বলো? 0.16 ডিভাইড বাই মিথেনের আণবিক ভর কত? 16 না? কত? 16। হ্যাঁ, ইকুয়ালস টু কত আসে বলো তো? 0.16 ডিভাইড বাই 16 কত আসে? একবারে করছো, ভেরি গুড। তাহলে দেখো এটা ইকুয়ালস টু কত হবে? x ডিভাইড বাই কি n, তাই না? x পাইলাম না আমি? পাইলাম তো। এবার পরমাণুর সংখ্যা কী হবে বলো তো? পরমাণুর সংখ্যা কী হবে? CH4 বলো তো, পরমাণু কয়টা? 5টা না? কার্বন একটা, হাইড্রোজেন কয়টা? 4টা। কি বুঝতে পারছি? বুঝছি। তাহলে বলো অ্যান্সার কত আসে? ওকে, তাহলে আগে বলো এক্স এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু কত আসছে? 6.023 ইন্টু 10⁻21। ভেরি গুড। তাহলে এবার পরমাণুর সংখ্যা কত আসছে বলো? 3.01 ইন্টু 10⁻22। ভেরি গুড, মাশাআল্লাহ। 30 সেকেন্ডসের মধ্যে হয়েছে? পারছি আমরা? চলে আসুন, বসে যাও। পারছি তো? তাহলে বলো এভাবে যদি আমরা একটা পর একটা করতে থাকি পারবো না? লাস্ট অঙ্কটা করি মূল সংখ্যার উপরে। দেখো তো আইডিয়া কি তোমরা পাচ্ছ যে বইটা কোশ্চেন কি কঠিন হয়? ভাইয়া কঠিন হয় না, আমাদের প্র্যাকটিসের অভাব এবং আমাদের জানার অভাব যে আসলে কোশ্চেনে কি আসে। দ্রুত খাতা কলম বের করেন, ঠিক আছে? চলো এবার এই অঙ্কটা করি। পানির একটি অণুর ভর কত? প্রমাণ অবস্থায় 1 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? আর প্রমাণ তাপমাত্রা চাপে। তোমরা প্রথম অঙ্কটা করো, বইয়ের চারপাশে আসছে, বুঝতে পারছো? প্রথম অঙ্কটা করো, দ্রুত করবা, 30 সেকেন্ডের মধ্যে টাইম। হ্যাঁ অবশ্যই, এগুলো তো এমসি। বইটা টাইমটা হবে 1 মিনিট, বাট তোমাদেরকে শিখতে হবে 30 সেকেন্ডে। সবাই বলো কত আসছে? 2.98 ইন্টু 10⁻23। পারছি? আলহামদুলিল্লাহ। কি খুশি? কত সাল বলো? বুয়েট 4-5। এমসিকিউর জন্য টাইম 1 মিনিট। তোমরা কত সময়ের মধ্যে পারছো? 30 সেকেন্ড আগে পারছি না? পারছি তো? মাশাআল্লাহ, ভেরি গুড। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। চলো এবার পরবর্তী টপিকসে যাই। ভাইয়া রিভিশন দেওয়া হচ্ছে কমপ্লিট, ঠিক আছে? একবার A to Z রিভিশন দেওয়া হচ্ছে। এবার দেখো এই হচ্ছে ডিটেইল লিস্ট, ঠিক আছে? তুল্য সংখ্যা ডিটেইল লিস্ট। এই লিস্টটা তোমাদেরকে এখনই তোমাদের যে হ্যান্ড নোট দেওয়া আছে, হ্যান্ড নোটে সব পেয়ে যাচ্ছ। তো চলো এবার শুরু করি। তুল্য সংখ্যা নিয়ে তোমাদেরকে ডিটেলে পরবর্তীতে আবার ডিটেলে শেখানো হবে, ঠিক আছে? শুধু এতটুকু জেনে রাখো যে HCl এর তুল্য সংখ্যা 1, কারণ একটা প্রতিস্থাপনের হাইড্রোজেন আছে। যার যে কয়টা প্রতিস্থাপনের হাইড্রোজেন তার তুল্য সংখ্যা তত, বুঝতে পারছি? তাহলে এখানে এই লিস্ট দেওয়া আছে অলরেডি। সবাই বলো আমার সাথে, HCl এর তুল্য সংখ্যা কত হবে? 1। সবাই বলো H2SO4 কত হবে? 2। H3PO4 কত হবে? HNO3 কত হবে? 1। তার সাথে খাতা লিখো। সবাই বলো তো আমাকে, H3PO3 যেটা খুবই ইম্পর্টেন্ট, বলো তুল্য সংখ্যা কত? 2। আর H3PO2 তার তুল্য সংখ্যা কত? সবাই বলো 1। আচ্ছা, আমি তোমাদের কাছ থেকে একটা ওপিনিয়ন শুনতে যাচ্ছি। ফাস্ট পড়ানো হচ্ছে নাকি ঠিক আছে? ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, তোমরা এরকম স্পিড চাও নাকি আমি স্লো পড়াবো? এভাবেই? ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড। বলো এবার সোডিয়াম হাইড্রোক্সাইড, সবাই বলো তুল্য সংখ্যা কত? 1। কারণ ওই আছে একটা, না অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কি, যে কটা HCl এর সাথে বিক্রিয়া করতে পারে, কথা বুঝতে পারছি? সেই হিসেবে আমরা তুল্য সংখ্যা হিসাব করবো। সোডিয়াম হাইড্রোক্সাইড কত বলো? 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3। তো দেখো সোডিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি কী করে? দুইটা HCl এর সাথে বিক্রিয়া করে না? তাহলে ওর তুল্য সংখ্যা কত হবে?
2। এবার আসি জারক আর বিজারকের ক্ষেত্রে, বলো KMnO4 এর তুল্য সংখ্যা কত হবে অ্যাসিড মিডিয়ামে 5, কত হবে অ্যাসিড মিডিয়ামে 5। লঘু ক্ষার দ্রবণ কিংবা জলীয় মাধ্যমে হবে কত 3, আর সবল ক্ষার দ্রবণে কত হবে 1। এটা যেন মনে থাকে, ঠিক আছে, এর সম্বন্ধে ডিটেল পড়ানো হবে। পটাশিয়াম ডাইক্রোমেট কত তুল্য সংখ্যা কত বলো 6। এবার কতগুলো খুব বিখ্যাত বিচারক মনে রাখো এবং খাতায় লিখো। ফেরাস সালফেট তুল্য সংখ্যা কত 1, সবাই বলো ফেরাস সালফেট তুল্য সংখ্যা কত 1। সোডিয়াম থায়োসালফেট কত 1। সকল ধাতু অ্যাকচুয়ালি ডিপেন্ডস, কেন ডিপেন্ড করে, তার সক্রিয় যোজনের উপরে ডিপেন্ড করে, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে বলো HI হাইড্রোজেন আয়োডাইড বিখ্যাত জারক বিজারক, বুঝতে পারছো, তার তুল্য সংখ্যা কত 1। তো চলে যায় এবার পরবর্তী প্রসঙ্গে, পরবর্তী অঙ্কগুলো করতে। এবার আমরা দেখো জারক বিজারকের অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবে, দেখো এটা একটা অঙ্ক, যে অঙ্ক অ্যাকচুয়ালি অ্যাসিড ক্ষার টাইট্রেশন, একেবারে সোজা কথা ভাইয়া, অ্যাসিড ক্ষার টাইট্রেশন থেকে ধরা বাঁধা কোশ্চেন নিয়মিত প্রত্যেক বছরই আসে। কিন্তু অ্যাসিড ক্ষার টাইট্রেশন 2 টাইপের, তোমাদের HSC-তে ছিল 3 টাইপের, ঠিক আছে, আমি একটু বলে দিই। তাদের মধ্যে তোমাদের HSC-তে সবচেয়ে বেশি আসতো কোনটা, সবল অ্যাসিড দুর্বল ক্ষারের ক্ষেত্রে কোন নির্দেশক ব্যবহার হবে, ঠিক আছে। বাট তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ওটা ইম্পর্টেন্ট না। অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাসিড ক্ষার পূর্ণ টাইট্রেশন অথবা অ্যাসিড ক্ষার আংশিক টাইট্রেশন, অ্যাসিড ক্ষার পূর্ণ টাইট্রেশন অথবা অ্যাসিড ক্ষার কী হবে আংশিক টাইট্রেশন, কথা বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে এবার খেয়াল করে দেখো, পূর্ণ টাইট্রেশনের জন্য আমরা সূত্র কি জানি, দেখো তো, পূর্ণ টাইট্রেশনের জন্য আমরা সূত্র জানি হচ্ছে সামেশন অফ EA/NA ইকুয়ালস টু সামেশন অফ কী হবে EB/NB। আবার সবাই বলো পূর্ণ টাইট্রেশনের সূত্র কী হবে, সবাই বলো সামেশন অফ, সবাই বলো সামেশন অফ NA সমান হবে কী হবে সামেশন অফ EB/NB। এবার সবাই বলো তো EA বলতে কী বোঝায়, অ্যাসিডের তুল্য সংখ্যা, NA দ্বারা কী বোঝায়, অ্যাসিডের মোল সংখ্যা, সবাই বলো NA দ্বারা কী বোঝায়, অ্যাসিডের মোল সংখ্যা। এবার বলো EB বলতে কী বোঝায়, ক্ষারের তুল্য সংখ্যা, আর NB দ্বারা কী বোঝায়, ক্ষারের মোল সংখ্যা। অঙ্কটা কিন্তু এই অঙ্ক একটা করতে পারলে ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টের পূর্ণ প্রশমনের কোনো অঙ্ক ইনশাল্লাহ জীবনে বাঁধবে না, গ্যারান্টি, বুঝতে পারছো, কারণ আমার এত বছরের এক্সপিরিয়েন্স ভাই। দেখো অঙ্কটাকে আমরা একটু পড়ি। 100 মিটার 1m HCl, 100 মিটার 1m H2SO4, 100 মিটার 1m H3PO4, এই তিনটা অ্যাসিডকে কী করলাম, আমি মিক্স করলাম। তাহলে আমি তোমাদেরকে আবারও করাই দিই, দ্রুত খাতায় করবা তোমরা। দেখো খেয়াল করো, আমি একটা মিক্সচার তৈরি করলাম 3টা অ্যাসিডের, কয়টা অ্যাসিডের 3টা অ্যাসিডের। এবার এর মধ্যে আমি কি অ্যাড করতেছি বলো, 1 টুকরা অ্যালুমিনিয়াম অ্যাড করলাম। অ্যালুমিনিয়াম অ্যাড করলাম, তাহলে অ্যালুমিনিয়াম কী হবে, 3টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না, করবে তো, বুঝতে পারছি। আচ্ছা বিক্রিয়া করার পরে এরপরে কি ঘটবে, আসলে 3টা অ্যাসিডের সাথে বিক্রিয়া করার পরে কিছু পরিমাণে অ্যাসিড থেকে যাবে। ওকে টাইট্রেশন করার জন্য কি যোগ করা হলো বলো, ওই যে 100 মিলিলিটার 1m সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো, এতে পূর্ণ টাইট্রেশন হয়ে গেছে। কোশ্চেন হচ্ছে অ্যালুমিনিয়াম টুকরাটির ভর কত, W অফ অ্যালুমিনিয়াম ইকুয়ালস টু হোয়াট, কি কথা বুঝতে পারছি, বুঝছি সবাই, কোশ্চেন বুঝছি কোশ্চেন, ওকে। এখন তোমরা আমাকে খেয়াল করে দেখো, তোমাদের ডাটা সহজ করার জন্য প্রত্যেকটাতে কি বলা হয়েছে, 100 মিলিলিটার 1m করে নেওয়া হয়েছে, তাই না। তাহলে মোল সংখ্যাটা বের করে ফেলি, তো প্রত্যেক ক্ষেত্রে মোল সংখ্যা কত হবে বলো তো, সবাই প্রত্যেক ক্ষেত্রে মোল সংখ্যাটা বলো তো কত হবে, N ইকুয়ালস টু কত হচ্ছে S ইন্টু VL না, S ইন্টু কি VL, সবাই বলো S ইন্টু VL। তাহলে এবার বলো S কত, সবার ক্ষেত্রে S কত, সবাই বলো S কত 1 ইন্টু VL, প্রত্যেকটা ক্ষেত্রে কত 100 মিলিলিটার না, ঠিক তো। তাহলে অ্যাকচুয়ালি VL কত দাঁড়াচ্ছে 0.1, তার মানে মোল সংখ্যা কত দাঁড়াচ্ছে 0.1। কি ক্লিয়ার সবার কাছে, ক্লিয়ার তো। এবার দেখো অঙ্কটা কত সহজে করা যায়, সামেশন অফ EA/NA, অর্থাৎ কি অ্যাসিডের EA এবং N এর গুণফল, তাই না। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে সুন্দর করে করা আছে, HCl এর তুল্য সংখ্যা ইন্টু HCl এর কী হবে মোল সংখ্যা, সালফুরিক অ্যাসিডের তুল্য সংখ্যা ইন্টু সালফুরিক অ্যাসিডের মোল সংখ্যা, H3PO4 এর তুল্য সংখ্যা ইন্টু H3PO4 এর মোল সংখ্যা, NaOH এর তুল্য সংখ্যা ইন্টু NaOH এর মোল সংখ্যা, প্লাস কী হবে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা ইন্টু অ্যালুমিনিয়ামের মোল সংখ্যা। এবার আমরা ডাটাগুলো লিখি, ঠিক আছে, খাতায় করো তো সবাই আমার সাথে সাথে আগে বলো HCl এর কত, সবাই একসাথে বলো কত, সবাই বলো কত 1 ইন্টু, আমরা একসাথে করবো সবাই বলো NA কত, NA কত 0.1 প্লাস H2SO4, সবাই বলো তুল্য সংখ্যা কত 2 ইন্টু NA কত 0.1 প্লাস H3PO4 বলো তুল্য সংখ্যা কত, ভেরি গুড 3 ইন্টু বলো NA কত, ভেরি গুড 0.1 ইকুয়ালস টু
সোডিয়াম হাইড্রোক্সাইড বলো তুলোর সংখ্যা কত 1 ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইডের ইয়ে কত 0.1 ভেরি গুড প্লাস অ্যালুমিনিয়াম ইয়ে খুব ভালো করে চিন্তা করে দেখো ভাইয়া বলতো এক একটা অ্যালুমিনিয়াম কটা স্টিলের সাথে বিক্রিয়া করে সবাই বলো কটার সাথে 3টা তাহলে তুলোর সংখ্যা কত হবে 3 আবার বলো এক একটা অ্যালুমিনিয়াম কটার সাথে বিক্রিয়া করে 3টা তাহলে তুলোর সংখ্যা কত হবে 3 তাহলে 3 আমি লিখলাম ইনটু বলো কোশ্চেনে কি বলছে অ্যালুমিনিয়াম টুকরাটির কি বলছে ভর তো মোল সংখ্যার জায়গায় আমি কি লিখবো বলো সবাই বলো কি লিখবো W/m কি লিখবো W/m তাহলে W/m আমি যদি লিখে দিই তাহলে এবার m এর জায়গায় কত লিখবো m এর জায়গায় কত লিখবো 27 ঠিক আছে না 27 বের করে ফেলে তো কত হয় দেখো তো খেয়াল করে দেখো এখানে 0.1 কাটলে অ্যাকচুয়ালি কত থাকে 0.5 ইকুয়ালস টু 3 এখানে 3/9 কি বুঝতে পারছি তাহলে W/9 তাহলে কত হয় W ইকুয়ালস টু 4.5 গ্রাম দেখো তো নিজেরা করতে পারছো অ্যান্সার বেরিয়েছে কত আসছে 4.5 ভাই এটা রিটার্ন কোশ্চেন বলো সবচেয়ে টাফ কোশ্চেন কত মিনিট 3 মিনিট লাগছে করতে সবাই বলো 3 মিনিট লাগছে আচ্ছা তাহলে পরের অঙ্কটা দিই আমি দিব ওকে ভাইয়া বুঝছিস ওকে আচ্ছা চলেন এবার এই অঙ্কটাকে দ্রুত করে দেন বুয়েট 2001 খেয়াল করে দেখো আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই এসিড ক্ষারের অঙ্ক কত ফ্রিকোয়েন্টলি আসে বুয়েট 2001 বুয়েট 2001 আর এটা ছিল হচ্ছে 2001-2002 তারপরটা হচ্ছে 99-2000 ঠিক আছে বুঝতে পারছো এরকম অসংখ্য অঙ্ক টানা প্রত্যেক বছরে আসে তার মানে দেখো খেয়াল করে দেখো সিকোয়েন্সটা খেয়াল করো 1-2 তাই না ঠিক তো 1-2 তারপরে দেখো 2000-2001 দেখছো তারপরে দেখো 99-2000 তার মানে কি বুঝতে পারতেছো প্রত্যেক বছরই আসতেছে না হ্যাঁ রিসেন্টগুলোও তো আছে সব নিচে আছে আমি সব সিকোয়েন্সিয়ালি বসাইছি উপর থেকে নিচে ঠিক আছে কথা বুঝতে পারছো আচ্ছা যত অঙ্ক আছে সব এখানে বসানো হয়েছে তো করে ফেলো তো এটা দ্রুত করে ফেলো সালফিউরিক অ্যাসিডের মোলারিটি বের করতে বলছে বলেন সবাই কি লিখবো যেহেতু একটা অ্যাসিড একটা ক্ষার তাই না বলো সবাই EA সমান কি হবে EB/NB আচ্ছা এবার খেয়াল করে দেখো 60 মিলিলিটার আয়তনের কি আছে সালফিউরিক অ্যাসিড আছে তাহলে সালফিউরিক অ্যাসিডের তুলনার সঙ্গে কত হবে সবাই বলো তো কত 2 ইনটু N এর জায়গায় কি লিখবো S ইনটু VL না ঠিক তো তাহলে S লিখলাম ইনটু VL কত হবে বলো তো 60 মিলিলিটার মানে কত হবে 0.06 কি বুঝছি কি না সবাই একমত তো ইকুয়ালস টু NB কত বলো সবাই ক্ষারকে সোডিয়াম হাইড্রোক্সাইড কত সবাই বলো 1 ইনটু EB হচ্ছে 1 ইনটু NB কত বলো সবাই কত বলো S ইনটু VL তাহলে S কত 0.103 ইনটু VL কত 43.7 মিলিলিটার তার মানে কত হবে বলো তো সবাই 0.0437 ব্যাস S বের করে ফেলো সবাই দ্রুত ক্যালকুলেট করো S বের করে ফেলো S equals to 1.2225 সবার আসছে কি বুঝতে পারছে আচ্ছা ক্লিয়ার সবার কাছে বুঝছি তাহলে বলো অ্যাসিড ক্ষারের পূর্ণপ্রব টাইট্রেশন পারবো ইনশাল্লাহ পারবো তো কত সময় লাগছে বলো করতে 3 মিনিট লাগছে সব তো দাও 3 মিনিট কি লাগছে ফ্র্যাঙ্কলি বলো 3 মিনিট লাগছে ওকে গুড আলহামদুলিল্লাহ ব্যাস তো চলো এবার আমরা একটু এর দিকে যাই এবার খেয়াল করো পরের অংশে যাই আমরা পরের অংশে চলে যাই দেখো সেটা হচ্ছে দেখো খেয়াল করে দেখো এগুলো সবই কিন্তু অ্যাসিড ক্ষারের অঙ্ক দেখতে পাচ্ছ দেখতে থাকো এই যে সবই অ্যাসিড ক্ষারের অঙ্ক
এবার হচ্ছে চলে যাব হচ্ছে আংশিক প্রশমনটা আজকে আমি আর করতেছি না, কভার করতেছি না। অ্যাকচুয়ালি আমি চলে যাব হচ্ছে দেখো জারণ বিজারণে মনে রাখো এই অঙ্কগুলো এতটাই ইম্পর্টেন্ট যে জারণ বিজারণের অঙ্ক অ্যাকচুয়ালি আমরা ওই আগের সূত্র দিয়েই করব। বলো কি সূত্র সবাই বলো তো, কি সূত্র? ইএএন এর সমান কি? ইবি এনবি। আবার বলো ইএন এর সমান ইবি এনবি। ক্লিয়ার সবার কাছে? তাহলে খেয়াল করো জারণ বিজারণের অঙ্ক এবার আমরা করব। হ্যাঁ হ্যাঁ, এবার খেয়াল করে দেখো জারণ বিজারণের অঙ্ক আমরা শর্টকাটে কীভাবে করা যায় দেখি। এটা করে ফেলি, ঠিক আছে? ইজি। আমি দেখাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি কীভাবে করা পসিবল, অ্যাডমিশন টেস্টের জন্য কত সহজে করা পসিবল। খেয়াল করে দেখো, আগে একটা পড়ে নিই অঙ্কটা। এই অঙ্কটা এই টাইপের অঙ্ক অ্যাকচুয়ালি এ যাবৎকালে 25 বারের মতো অ্যাডমিশন টেস্টে আসছে, ঠিক আছে? বুয়েট কুয়েট মিলে 25 বারের মতো অ্যাডমিশন টেস্টে আসছে। মাইন্ড ইট, 25 বার, ঠিক আছে? বুঝতে পারছো? তো খেয়াল করো অঙ্কটা আগে পড়ি। এক টুকরা লোহার তারকে লঘু সালফারিক অ্যাসিড দ্রবীভূত করে প্রাপ্ত ফেরাস সালফারেট অ্যাডিশন করতে যদি 100 মিলিলিটার 1 KMnO4 দ্রবণের প্রয়োজন হয় তাহলে লোহার টুকরাটির ভর কত? ঠিক আছে? তো দেখো অঙ্কটা যদি আমরা শুরু করি তাহলে খেয়াল করে দেখো, আগে আমি বলে দিই। সেটা হচ্ছে প্রথমে এই আমি একটা টেস্ট টিউব নিলাম, তার মধ্যে এক টুকরা লোহার তার নিলাম, নিয়ে যখন আমি তাকে লঘু তাহলে বিক্রিয়াটা কী ঘটবে বলো তো? বিক্রিয়াটা ঘটবে হচ্ছে Fe প্লাস H2SO4 ইকুয়ালস টু তৈরি হবে হচ্ছে FeSO4 প্লাস H2। কি বুঝতে পারছি? হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করো তো, লোহার মোল সংখ্যা ফেরাস সালফেটের মোল সংখ্যা সমান না? সমান তো? কি বুঝছি? তাহলে বলো তো N অফ Fe ইকুয়ালস টু কী হবে? N অফ FeSO4। কি এইটুকু বলতে পারি আমরা? বলতে পারি তো? তাহলে এবার খেয়াল করে দেখো তো, এবার আমাকে বলো লোহার তারকে KMnO4 দ্বারা টাইট্রেশন করতেছে। KMnO4 কার মধ্যে আছে? লঘু সালফারিক অ্যাসিডের মধ্যে আছে না? তাহলে তো তুলনা সংখ্যা কত হবে? 5 শিখছি না আমরা? KMnO4 তুলনা সংখ্যা কত হবে? 5। জারক KMnO4 তুলনা সংখ্যা কত হবে সবাই বলো? 5। কত? 5। ক্লিয়ার? বুঝছি? এবার বলো ফেরাস সালফেট বিজারক না? বিজারক কে? ফেরাস সালফেট। বলো বিজারক ফেরাস সালফেটের তুলনা সংখ্যা কত? একটু আগে দেখছিলাম কত? 1। কত? 1, কারণ Fe2 প্লাস থেকে 3 প্লাসে যায়। কি বুঝতে পারছি? ক্লিয়ার? কত তুলনা সংখ্যা কত? 1। তাহলে আমরা সূত্র বসাই দিই, বলো তো সবাই। তাহলে সূত্র আমরা যদি বসাই তাহলে ই অফ জারক মানে কি বলো? জারকের তুলনা সংখ্যা। কার তুলনা সংখ্যা? KMnO4 এর। কোন মিডিয়ামে বলো? অ্যাসিড মিডিয়ামে। কোন মিডিয়ামে? ওই যে সালফারিক অ্যাসিড আছে, লঘু সালফারিক অ্যাসিড কোন মিডিয়ামে? অ্যাসিড মিডিয়ামে। তাহলে তুলনা সংখ্যা কত হবে সবাই বলো? কত? 5 ইন্টু বলো জারকের মোল সংখ্যা কত হবে বলো? 100 মিলিলিটার 1 m। 100 মিলিলিটার 1 m। ওই যে ওখানে ঢেকে গেছে, এখানে ঢেকে গেছে অ্যাকচুয়ালি। বলো 100 মিলিলিটার 1 m, তার মানে তুলনা সংখ্যা মোল সংখ্যা কত? 0.1 না? শিখতেই তো আসলাম এই পর্যন্ত। কত? 0.1। কি হয়েছে? বুঝছি? ইকুয়াস টু বলো এবার বিজারকের তুল্য সংখ্যা। বলো বিজারককে ফেরাস সালফেট, বিজারককে ফেরাস সালফেট তুল্য সংখ্যা কত? 1 না? শিখছি কত? 1। বিজারকের তুল্য সংখ্যা 1 ইন্টু বিজারকের কি? মোল সংখ্যা। বিজারকের মোল সংখ্যা। তো খেয়াল করে দেখো তো, বিজারকের মোল সংখ্যার জায়গায় আমি N অফ FeSO4 লিখব। কি বুঝতে পারছি? হ্যাঁ, এবার খেয়াল করে দেখো N অফ FeSO4 লিখলাম তো। এবার আমি একটু চালাকি করবো, সমান সমান কি লিখতে পারি? 1 ইন্টু N অফ FeSO4 মানে কি? N অফ FeSO4। আবার N অফ FeSO4 অর্থাৎ কি ফেরাস সালফেটের মোল সংখ্যা সমান কি বলো তো? লোহার মোল সংখ্যা না? সুতরাং কি আমি লিখতে পারি ডাইরেক্ট N অফ Fe। আবার লোহার কি চাইছে বলো তো সবাই বলো? কি চাইছে? ভর চাইছে। তাহলে কোন সূত্র? WM। দেখছো আবার সে মোল সংখ্যায় চলে গেছে। কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে কি লাগতেছে? আমাদের মোল সংখ্যাই লাগতেছে। ঠিক আছে? কি লিখবো আমরা বলো সবাই? W/M। এখন বলো লোহার আণবিক ভর কত? 56 না? কত? 56 না? 56 55.85, তাই তো? ঠিক তো? অ্যাকচুয়ালি ভুল করছিলাম। অ্যাকচুয়ালি কত হবে? 55.85। সেখান থেকে আমি কি লিখবো? 56 লিখবো। তাহলে 56 লিখে দিই আমরা। তাহলে 56। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন কেমন দাঁড়াচ্ছে বলো তো? ক্যালকুলেশন দাঁড়াচ্ছে হচ্ছে 0.5 ইকুয়ালস টু কত? W বাই কত? 56 ইকুয়ালস টু কত দাঁড়ায়? W ভ্যালু কত দাঁড়ায় সবাই বলো? W ইকুয়ালস টু কত দাঁড়ায়? হিসাব করো কত দাঁড়ায়?
এক্স্যাক্টলি কত গ্রাম? 28 গ্রাম। ভেরি গুড, 28 গ্রাম। 28 গ্রাম। কি বুঝতে পারছি সবাই? এবার দেখো পরের অঙ্কগুলোকে একটু পড়ি আমরা, ঠিক আছে? বুয়েট 13-14, বুয়েট 3-4 অঙ্কগুলো পড়ি, দেখি তো। 2.04 গ্রাম স্টিলের নমুনাকে সালফারিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো। ওই একই কথা কি, ঠিক না? উৎপন্ন দ্রবণকে সম্পূর্ণ বিক্রিয়া করতে এত মিলিলিটার এত মোল পার ডেসিমিটার কিউব, তার মানে কি এত এম ঘনমাত্রা। কি বুঝতে পারছি? ক্লিয়ার? পটাশিয়াম ডাইক্রোমেট ইউজ করা হলো, তার তুল্য সংখ্যা কত? 6। ঠিক আছে? ডাইক্রোমেটের এত সেন্টিমিটার কিউব মানে কি এত মিলিলিটার। কি বুঝতে পারছি? প্রয়োজন হলো স্টিলের নমুনার শতকরা পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ কি শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে, তার মানে কি খেয়াল করে দেখো তো, আমরা আগে কি বের করবো? ডাব্লু অফ কি বের করবো? এফি বের করবো না? কি বুঝতে পারছি? ডাব্লু অফ এফি বের করে আমরা শতকরা বের করতে পারি? সবাই বলো পারি কিনা? উত্তর দেন সবাই, পারি তো? পারবো ইনশাল্লাহ। ওকে গুড। তারপরে এইটা পড়ো, তারপরে এইটা দেখো, এইটা পড়ি আমরা। এত গ্রাম নমুনাকে সালফারে দ্রবীভূত করা হলো, দ্রবণ থেকে জারিত করতে এত মিলিটার কেমিক্যাল লাগে ইস্পাতের লোহার শতকরা অফার নির্ণয় করো। ঠিক আছে, একই টাইপের অঙ্ক। আবার দেখো লোহার আকরিককে দ্রবীভূত করো, Fe2+ KMnO4 প্রয়োজন হলে লোহার শতকরা পরিমাণ বের করো। দেখছো, খেয়াল করে দেখছো? সেম অঙ্ক বুয়েট 13-14, বুয়েট 3-4, বুয়েট 5-6, সেম, একেবারে সেম। কোনো চেঞ্জ আছে কি? এবার প্রমাণ পাইছো? আমি 5% টপিক্সের কথা বলছিলাম তোমাদের কাছকে, প্রমাণ পাইছো তোমরা? ঠিক আছে, বাকি উদাহরণগুলো তো নিচে পড়ে আছে, আমি আর বাকি উদাহরণগুলো আর টানতেছি না। ক্লিয়ার? তাহলে এগুলো করে ফেলো সবাই। ঠিক আছে, শুরু করে দাও।